গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস পাখি আমার একলা পাখি। পড়ছি এর দ্বিতীয় পর্ব। শফিককে বাদ দিয়ে একবার আমি গেলাম একা। আমাকে একা দেখে রূপা অত্যন্ত বিস্মিত হয়েছিল। কি ব্যাপার, একা যে? বন্ধু কোথায়? আমি বললাম, ব্যক্তিগত প্রয়োজনে এসেছি, কাজেই একা। রূপা আগের চেয়েও বিস্মিত হয়ে বলল, কি প্রয়োজন? হৈমন্তী গল্পটা ভুল ছাড়া আপনাকে শোনাব। ও আচ্ছা, গল্পগুচ্ছ নিয়ে আসুন। গল্পগুচ্ছ আনতে হবে না, আজ যে আপনি ভুল করবেন না তা আপনার চোখ মুখ দেখে বুঝতে পারছি। আপনাকে একটা চমৎকার পুরস্কার দেব বলেছিলাম, তা দিতে আমি প্রস্তুত আছি। পুরস্কারটা কি আপনি কি আন্দাজ করতে পারেন? না, আমি আন্দাজ করার চেষ্টাও করিনি, কারণ আপনি বলেছিলেন পুরস্কারটা কি তা আমি কল্পনা করতে পারব না। রূপা বলল, কিছু কল্পনা তো তারপরেও করেছেন, করেননি? না। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। বসুন, চা খাই আগে, তারপর কথা হবে। আমি যে একটা সিনেমা করছি তা কি আপনি জানেন? জানি, শফিক বলেছে, সজনে ফুল। আর সেই ছবির কিছু কাজ হবে বুড়িগঙ্গা নদীতে, বিকেল ৩টা থেকে শিফট। আপনি কি যাবেন? না। না কেন? অনেক লোকজন সেখানে থাকবে, এত লোকজন আমার ভালো লাগে না। কি জন্য লোকজনদের ভিড় আপনার ভালো লাগে না? লোকগুলিকে আপনার কি বোকা মনে হয়, না বেশি বুদ্ধিমান মনে হয়? বোকা মনে হয়। রূপা হেসে ফেলল, নিজেই চা নিয়ে এলো। টিপট থেকে চা ঢালতে ঢালতে বলল, আপনাকে যেমন বলেছি, এমন সুন্দর একটা উপহার দেব যে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনাকে যেমন বলেছি, এমন সুন্দর একটা উপহার দেব যে আপনি কল্পনা করতে পারবেন না, সেরকম কথা আমি অন্য পুরুষ মানুষদেরও বলেছি। এটা বললে পুরুষদের মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন হয়। এই পরিবর্তন দেখতে আমার ভালো লাগে। কাউকে কি পুরস্কার দিয়েছেন? না, বাজিয়ে এমন বিষয় ধরি যা পূরণ করা সম্ভব না। মুতালেব নামে আমার একজন বন্ধু আছে, তাকে একটা অঙ্কের ধাঁধা দিয়েছি। সে ১ বছর ধরে সেই ধাঁধার জবাব বের করার চেষ্টা করছে, বিশেষ পুরস্কারের আশায়। যে পুরস্কারটা কি তা সে জানে না। বের করতে পারেনি, কোনোদিন পারবেও না। এই ধাঁধাটার কোনো উত্তর নেই। তবে আপনি পারবেন, আপনার চোখ মুখ দেখেই মনে হচ্ছে আপনি তৈরি হয়ে এসেছেন। তবে আজ হাতে একেবারেই সময় নেই, কোনো একদিন আপনাকে খবর দেব। বাসায় কি আপনার টেলিফোন আছে? থাকলে নাম্বারটা রেখে যান। তারপর একদিন অদ্ভুত এক ব্যাপার হল। দুপুরে ঘুমিয়ে আছি, মুনিয়া এসে ডেকে তুলল, টেলিফোন। আমি বিরক্ত হয়ে বললাম, ঘুমোচ্ছে বলতে পারলি না? দিনে তো তুই কখনো ঘুমাস না, কাজেই ভাবলাম বোধহয় মটকা মেরে পড়ে আছিস। কে টেলিফোন করেছে? নাম জিজ্ঞেস করিনি, তবে গলাস্বর অসম্ভব মিষ্টি। আমি এরকম মিষ্টি গলাস্বর এর আগে শুনিনি। আমি টেলিফোন ধরতে ওপাশ থেকে রূপা বলল, আপনার কি ইস্ত্রি করা পাঞ্জাবি আছে? সাদা পাঞ্জাবি? কেন? আছে কিনা বলুন। আছে। পাঞ্জাবি গায়ে দিয়ে চলে আসতে পারবেন? পারব, কিন্তু ব্যাপারটা কি? আপনাকে বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে মানে? অসহায় একজন তরুণীকে উদ্ধার করতে হবে। কিছু গুন্ডাপান্ডা ধরনের ছেলে জোর করে মেয়েটিকে ধরে নিয়ে যাবার চেষ্টায় আছে। তাদের একজন মেয়েটিকে বিয়ে করতে চায়। আমি বিস্মিত হয়ে বললাম, কি বলছেন আপনি? এই যুগে এটা কি সম্ভব? এই যুগেই সম্ভব, অন্য যুগ হলে সম্ভব ছিল না। পুলিশে খবর দিতে বলুন। পুলিশের খবর দেওয়া হয়েছিল, পুলিশ ছেলের নাম শুনে পিছিয়ে গেছে। পুলিশ বলছে এখনও তো কিছু ঘটেনি, ঘটলে দেখা যাবে। শুধুমাত্র সন্দেহের বশে তো আমরা অ্যাকশন নিতে পারি না। এখন আপনি ভরসা। আপনার কি করে ধারণা হলো আমি অসহায় তরুণীদের উদ্ধারের ব্রত নিয়েছি? তরুণীর নাম শুনলে আপনি খুব আগ্রহ করে এই ব্রত নেবেন বলে আমার ধারণা। কি নাম? তার নাম রূপা। আমি প্রথমে ভাবলাম এটা নিশ্চয়ই রূপার কঠিন কোনো রসিকতার একটি। তারপর মনে হল রূপা তো কখনো রসিকতা করে না, অন্যের রসিকতায় খিলখিল করে হাসে, নিজে তো কখনো করে না। রূপা তরল গলায় বলল, মনে হচ্ছে কথা শুনে পাথর হয়ে গেছেন। বুঝতে চেষ্টা করছি। শুনুন, খুব মন দিয়ে শুনুন। আমার তালিকায় 3টি নাম আছে, আপনি হলেন 2 নম্বর। প্রথমজনকে টেলিফোনে পাইনি, ওদের টেলিফোন নেই।
কাজেই আপনাকে টেলিফোন করলাম। আপনার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য যে আপনাকে পেয়ে গেলাম। আপনি যদি রাজি না থাকেন স্পষ্ট গলায় বলে দিন, আমি তৃতীয় জনকে টেলিফোন করব। ঠাট্টা করছেন? না, ঠাট্টা করছি না। প্রথম জনের নাম কি? প্রথম জনকে আপনি চেনেন না। প্রথম জনের নাম জেনে কোনো লাভ নেই। তৃতীয় জনকে চেনেন, কিন্তু তার নামটা বলতে চাচ্ছি না। আপনাকে চিন্তা করার জন্য ৮ ঘন্টা সময় দিলাম। যদি রাজি থাকেন তাহলে ৮ ঘন্টা পর আমার বাসায় চলে আসবেন। বিয়ে কি আপনাদের বাসায় হবে? তা কি করে হয়? আমাদের বাসার চারদিকে মস্তান ঘুরঘুর করছে। সন্দেহ হলেই ককটেল পোটাবে, ব্রাশ ফায়ার করবে। সত্যি বলছেন? এক প্রত্তি বানিয়ে বলিনি। আপনি যদি রাজি থাকেন চলে আসুন। আমি ইতিমধ্যে পুলিশকে টেলিফোন করছি। পুলিশের এক আইজি আছেন আমার বাবার বন্ধু। তাকে বলবো, চাচা আমাদের বিয়ে দিয়ে দিন। আপনার বাবা? উনি কোথায়? বাবা ইংল্যান্ডে। তার সাথে টেলিফোনে কথা হয়েছে। উনি কি রাজি? রূপা হাসতে হাসতে বলল, আমি তো তার কোনো মতামত চাইনি, ঘটনা বলেছি। এখন বলুন আপনি কি রাজি? আমি রাজি আছি। এত চট করে রাজি হবেন না, ৮ ঘন্টা সময় নিন। রাখি কেমন? পুলিশের উপস্থিতিতে বিয়ে হল রূপাদের চাচার বাসায়। বিয়ের পর পুলিশের জিপে করেই আমরা বেরুলাম। রূপা বলল, এখন থেকে তোমাকে তুমি করে বলবো। শোনো, আমার কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে। টুথব্রাশ, চিরুনি, ঘরে পরার শাড়ি। তোমার কাছে কি টাকা আছে? না। অসুবিধা নেই, আমার কাছে আছে। নতুন স্বামীরা স্ত্রীর টাকায় কিছু কিনতে চায় না বলেই জানতে চেয়েছি। আমাকে নিয়ে তুমি সরাসরি তোমার বাসায় তুলবে? অসুবিধা হবে না তো? চিন্তা করে দেখো। অসুবিধা হবে না। তোমার মুখ দেখে মনে হচ্ছে অসুবিধা হবে। তুমি বরং টেলিফোনে আগে কথা বলে নাও। ওরা খানিকটা মানসিক প্রস্তুতি নিয়ে থাক। টেলিফোন করার দরকার নেই। রূপাকে নিয়ে বাসায় উপস্থিত হলাম রাত ৮টার দিকে। রূপার বাবার বন্ধু এআইজি খালিকুর রহমান পুলিশের জিপে আমাদের নামিয়ে দিলেন। রাত ৯:৩০ বাবার একটা মাইল্ড স্ট্রোক হল। আমার বাসর রাত কাটল সরোয়ার্দী হাসপাতালের বারান্দায় হাঁটাহাঁটি করে। আমি একা না, বাবুর সঙ্গে হাঁটছে। তাকে অসম্ভব চিন্তিত মনে হচ্ছে। ঘন ঘন সিগারেট ধরাচ্ছে। বড় ভাই হিসেবে সে আমাকে খানিকটা সমীহ করত, সামনে সিগারেট খেত না। আজ সেসব কিছুই বোধহয় মনে নেই। তবে আমার ধারণা বাবাকে নিয়ে সে যতটা না চিন্তিত তার চেয়েও বেশি চিন্তিত যে আজ রাতটা নষ্ট হল। রাতটা কাজে লাগিয়ে অনেক কিছু সে নিশ্চয় পড়ে ফেলত। নন নিউটনিয়ান ফ্লো না কি যেন বলে ওইসব। দাদা, বিরাট ঝামেলা হয়ে গেল মনে হচ্ছে। পড়াশোনার ক্ষতির কথা বলছিস? সেই ঝামেলা তো আছেই। অসুখ বিসুখ, হাসপাতাল, বাসা, ছোটাছুটি। তার উপর তুমি আবার হুট করে বিয়ে করে ফেললে। ওই নিয়ে বাড়িতে নিশ্চয়ই টেনশন থাকবে। তা কিছুটা থাকবে। বাবু সিগারেট ধরাতে ধরাতে বলল, তুমি এই ঝামেলাটা আমার পরীক্ষার পরে করলেও পারতে। মারাত্মক একটা ডিস্টারবেন্স হবে পড়াশোনায়। ভাবি নিশ্চয়ই ছাদে ঘুরঘুর করবে। মেয়েদের একটা টেন্ডেন্সিই থাকে ছাদে যাওয়া, কারণে অকারণে ছাদে যাবে। আমি নিষেধ করে দেব। ইমিডিয়েটলি কিছু বলার দরকার নেই, কয়েকটা দিন যাক। বাবার অবস্থা তোমার কিরকম মনে হচ্ছে? এই যাত্রা টিকে যাবেন বলে মনে হয়? বাবু শুকনো মুখে বলল, সবকটা ঝামেলা পরীক্ষার আগে শুরু হলো। ধরো ভালো মন্দ কিছু যদি হয় তাহলে ১ মাস আর বই নিয়ে বসা যাবে না। আত্মীয় স্বজন, বিশ্রী অবস্থা হবে। আজকের পুরো রাতটা নষ্ট হলো, কাল দিনটাও নষ্ট হবে। কাল দিনটা নষ্ট হবে কেন? রাত ২টা থেকে ভোর ৭:৩০। এই ৫.৫ ঘন্টা না ঘুমালে দিনে পড়তে পারি না, মাথা জ্যাম হয়ে থাকে। এখন বাজে ৩টা। ১ ঘন্টা তো চলেই গেল। বিরাট সমস্যা। সমস্যা তো বটেই। আমরা এখন কি করব? বাকি রাত হাসপাতালের বারান্দাতেই হাঁটাহাঁটি করে কাটাবো? বাবু বিরক্ত মুখে বলল, আমরা হাঁটাহাঁটি করে তো বাবাকে কোনোভাবে হেল্প করতে পারছি না। লাভটা কি হচ্ছে? তুই কি চলে যেতে যাচ্ছিস? আমি চলে গিয়ে বা কি করব? বাসায় ফিরতে ফিরতে ধরো রাত ৩:৩০ বেজে যাবে। তারপর কি আর রেস্ট নেবার সময় থাকবে? আমি বললাম, চল চা খেয়ে আসি। হাসপাতালের আশেপাশে চায়ের দোকান সারা রাত খোলা থাকে। বাবু বিরস মুখে বলল, চলো। চা খেতে খেতে বাবু বলল, মুনিয়া বলছিল তুমি যে মেয়েটিকে বিয়ে করেছ সে নাকি দারুণ রূপবতী। তুই এখনো দেখিসনি? না, ভাবিকে নিয়ে তুমি যখন এলে তখন আমি ফ্রি পার্টিকেল প্রবলেম সলভ করছিলাম। নিচে নামতে ইচ্ছা করল না। আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, প্রতিটি পরীক্ষায় ফার্স্ট হওয়ার উপকারিতা কি তুই আমাকে বলতো দেখি। বাবু বিস্মিত মুখে বলল,
তোমার কথা কিছুই বুঝলাম না। ঠিক কি জানতে চাচ্ছ বুঝিয়ে বলো তো। বুঝিয়ে বলার কিছু নেই, কথার কথা। চল খোঁজ নিয়ে দেখি বাবার কি অবস্থা। বাবার অবস্থা ভালোই। বাবা সামলে উঠেছেন। ডাক্তার সাহেব বললেন, হার্টের কিছু না, হঠাৎ ব্লাড প্রেশার শ্যুট করেছে, তাই এই অবস্থা। বাবার কথা বলা সম্পূর্ণ নিষেধ, তবু তিনি ক্ষীণগলায় আমাকে বললেন, এই কাজটা তুই কি করে করলি? সাদা চামড়া দেখে সব ভুলে গেলি? কি আছে সাদা চামড়ায় বল তুই, কি আছে? কিছু নেই। সুন্দর চেহারা? কি হয় সুন্দর চেহারায় তুই বল? কিছুই হয় না। তাহলে কি মনে করে তুই এই কাজটা করলি? কি জানিস তুই এই মেয়ে সম্পর্কে? বিশেষ কিছু জানি না। মেয়ের বাবা, উনি করেন কি? বলতে পারছি না, ব্যবসা ট্যাবসা করেন বোধহয়। ওনার নাম কি? নাম জানি না, কখনো জিজ্ঞেস করিনি। রূপাকে জিজ্ঞেস করে আপনাকে বলবো। বাবা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে রইলেন। আমাদের বারান্দায় দুটি ইজি চেয়ার ছিল। দুটি ইজি চেয়ারের একটি আমি আমার ঘরে নিয়ে এসেছি। বিয়ের পর আমার শোবার ঘরের পরিবর্তনের মধ্যে এই পরিবর্তনটা হয়েছে। ও আচ্ছা, অনেকটা পরিবর্তন হয়েছে। ইজি চেয়ারের পাশে বড় একটা টেবিল ল্যাম্প। এই টেবিল ল্যাম্প রূপাদের বাড়ি থেকে এসেছে। রূপার বাবা দেশে ফিরেই তার কন্যার ব্যবহারী শাড়ি, গয়না, কিছু ফার্নিচার একটা পিকআপ ভর্তি করে পাঠিয়ে দিয়েছেন। তার সঙ্গে ৮ পৃষ্ঠার একটা চিঠি, ব্যক্তিগত চিঠি, তার কন্যাকে লেখা। আমার পড়ার কথা না, পড়া উচিতও না। যেহেতু চিঠি ২ দিন ধরে আমার টেবিলে পড়ে আছে, কাজে আমি পড়েছি। মা রূপা, তোমার শাড়ি, গয়না, পাসবই, চেক বই পাঠালাম। ছোট সুটকেসটায় কসমেটিক্স। তোমার ড্রেসিং টেবিলে যা পেয়েছি সবই দিয়ে দিয়েছি। কাজগুলি দ্রুত করতে হয়েছে, কারণ আমি আবার মাস ৩ জন্য বাইরে যাচ্ছি। বাড়ি তালা বন্ধ থাকবে। চাবি তোমার রহমান চাচার কাছে থাকবে। প্রয়োজনে তার কাছ থেকে নিতে পারো, তবে তাকে পাওয়া এক সমস্যা। তোমার ব্যবহারের জিনিসপত্র তোমাকে পাঠিয়ে দিয়েছি। তার মানে এই নয় যে হুট করে তুমি যে কাণ্ডটি করেছ তা ক্ষমা করা হয়েছে। তোমার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল, তার থেকে বাঁচার জন্যে বিয়ে নামক ব্যাপারটি ব্যবহার করেছ। বিয়ে সমস্যা থেকে বাঁচার কোনো ব্যবস্থা নয়। তোমার মাও সমস্যা এড়াবার জন্য আমাকে বিয়ে করে অনেক বড় সমস্যা তৈরি করেছিলেন। আমি দুঃখিত হয়ে লক্ষ্য করেছি তোমার মা যেসব ভুল তার জীবনে করেছিল, তুমিও একে একে তাই করতে যাচ্ছ। তোমার মা এক একটা ভুল করত, আর সেই ভুলকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত করবার হাস্যকর চেষ্টা করত। তুমিও হয়তো তাই করবে। যে ছেলেটিকে তুমি ঝোঁকের মাথায় বিয়ে করলে সে কেমন ছেলে আমার পক্ষে বলা সম্ভব নয়। তুমিই ভালো বলতে পারবে। তার সঙ্গে ২ দিন আমার দেখা হয়েছে, সামান্য কথা হয়েছে। আমার কাছে তাকে নির্বোধ বলে মনে হয়েছে। কে জানে, হয়তো নির্বোধ ছেলেই তোমার কাম্য। ভালো থাকো, এই শুভকামনা। সব বাবার মতো আমিও তোমার মঙ্গল কামনাই করছি। তোমার ২২ বছরের জীবনে আমি তোমার প্রতি ভালোবাসার কোনো অভাব দেখাইনি। আমাকে তোমার অসহ্য বোধ হয়েছে জানার পর আমি তোমাকে অন্য জায়গায় থাকার ব্যবস্থা করে দিয়েছি। তোমার মার মৃত্যুর পর আমি অনায়াসে আরেকটি বিয়ে করতে পারতাম, তা করিনি। তোমার অযত্ন হবে, অবহেলা হবে, এই ভেবে করিনি। তুমি আমার সেই ভালোবাসা তুচ্ছ করেছ। এই স্বভাবও তুমি পেয়েছ তোমার মার কাছ থেকে। তোমার মা বেঁচে থাকলে হয়তো সে বলতো, রূপা, তুমি যা করেছ ভালোই করেছ। আমি তা বলতে পারছি না। যাই হোক, শেষ কথাটি বলছি। আমার বাড়ির দরজা তোমার জন্য সবসময় খোলা থাকবে। তোমার সব আশ্রয় নষ্ট হবার পর যদি ফিরতে ইচ্ছা করে ফিরতে পারবে। তোমার বাবা। প্রথমে ভেবেছিলাম রূপা ইচ্ছা করে এই চিঠি টেবিলে ফেলে রেখেছে যাতে আমি পড়তে পারি। সেই ধারণা ঠিক না। রূপার স্বভাবই হচ্ছে এলোমেলো, অগোছালো। গোসলখানায় গোসল করতে গিয়ে সে গলার হার খুলে রেখে এসেছিল। মুনিয়া তাতে খুব হইচই করছিল। রূপা অবাক হয়ে বলেছে, সামান্য ব্যাপার নিয়ে এত হইচই কেন? মুনিয়া বলল, ঘরের ৩টা কাজের লোক, যদি চুরি হতো? রূপা বলল, চুরি হলে কি আর করা, এমনিতেও তো অনেক সময় হারায়, হঠাৎ গলা থেকে খুলে পড়ে। দামি একটা হার হঠাৎ গলা থেকে খুলে পড়বে? দামি হার গলা থেকে খুলে পড়তে পারবে না এমন কোনো আইন তো নেই মুনিয়া। মানুষ পর্যন্ত হারিয়ে যায়, আর সামান্য গলার হার। মুনিয়ার ধারণা এসব হচ্ছে রূপার চালবাজি কথা। আমি জানি চালবাজি কথা না, সে যা ভাবছে তাই বলছে।
মন রেখে কথা বলার বিদ্যা এখনো বোধহয় শিখে উঠতে পারেনি। আমি ইজি চেয়ারে বসে আছি, হাতে গতকালকের পত্রিকা রেখেছি পড়ার জন্যে না, মুখ আড়াল করে রাখার জন্যে। মুখ আড়াল করে আমি রূপার কথা শুনছি। রূপা লাবণ্যের সঙ্গে লুডো খেলতে খেলতে কথা বলছে, ভাঙা ভাঙা কথা, যা একমাত্র ছোটদের সঙ্গেই বলা যায়। লাবণ্য শোনা, এই নাও 4 চাললাম, 1 2 3 4। তোমার 2 হয়েছে, তুমি 2 চালবে। হুম হুম, তুমি উল্টো দিকে চলেছ। সব খেলার নিয়ম আছে, যে খেলার যে নিয়ম সেই খেলা সেইভাবে খেলতে হয়, উল্টো খেলা যায় না। আমি কি বলছি তুমি কি বুঝতে পারছো লাবণ্য? পারছি। ভেরি গুড। ছোটরা খুব সহজে জটিল জিনিস বোঝে, বড়রা বুঝতে চায় না। বুঝিয়ে দিলেও ভাব করে যে বোঝেনি। ছোট থাকাই ভালো, তাই না? হ্যাঁ। তুমি কি ছোট থাকতে চাও? চাই, কিন্তু ছোট থাকার সমস্যাও আছে। ছোটরা নিজেদের পছন্দ মতো জিনিস কখনো পায় না, তাদের চলতে হয় বড়দের পছন্দে। যেমন ধরো, আমি এখন চা খাবো, তুমি খাবে না। আমিও পিরিচে ঢেলে চা খাবো। আচ্ছা, দেয়া হবে। যাও, চায়ের কথা বলে আসো। লাবণ্য চায়ের কথা বলতে উঠে গেল। রূপা আমার দিকে তাকিয়ে বলল, গতকাল সন্ধ্যায় তোমার ছোট ভাইয়ের সঙ্গে কথা হলো, ছাদে গিয়েছিলাম। সে রীতিমতো ধমক দিল, গাল ফুলে বলল, এখানে কি করছেন? আমি বললাম, হাঁটছি। সে বলল, সন্ধ্যাবেলা হাঁটছেন কেন? আমি বললাম, সন্ধ্যাবেলা হাঁটা কি নিষিদ্ধ? ছাদে হাঁটা নিষেধ, আমার ডিস্টার্ব হয়। পড়াশোনা করছি, 1 মাসও নেই পরীক্ষার। ছাদে কেউ এলেই আমি ডিস্টার্ব ফিল করি। আমি বললাম, আমি ছাদে হাঁটতে এসেছি, আপনি পড়ছেন, এতে আমিও ডিস্টার্ব ফিল করছি। ঠিকমতো হাঁটতে পারছি না। আপনি বরং এক কাজ করুন, বই নিয়ে নিচে চলে যান, আবার হাঁটা শেষ হলে আবার আসবেন। আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আমি মুনিয়ারও ছোট। ও আচ্ছা, বুড়োদের মতো দেখাচ্ছে বলে আপনি বলছি। আমি ভেবেছিলাম তুমি সবার বড়। আমার গত ডিসেম্বরে 25 হয়েছে। ডিসেম্বরের কত তারিখ? 23শে ডিসেম্বর। ঠিক আছে, পড়াশোনা করতে থাকো, আমি নিচে যাই। এই বলে আমি নিচে চলে এলাম। তোমরা ছিটগ্রস্ত পরিবার, তোমার ভাইয়েরও তোমার মতো ব্রেইন এলোমেলো। আমি বললাম, আমার ব্রেইন কি এলোমেলো? হ্যাঁ, 1 ঘন্টা ধরে বাসি একটা খবরের কাগজ মুখের সামনে ধরে আছো, সারাক্ষণ দেখি ইজি চেয়ারটায় বসে আছো। কি আছে এই চেয়ারটায়? কিছু নেই। তাহলে বসে থাকো কেন? বসে থাকতে ভালো লাগে, তাই বসে থাকি। তোমার এই উত্তর আমার পছন্দ হয়েছে। যা করতে তোমার ভালো লাগে তা অবশ্যই করবে। কে কি বলছে বা বলছে না তা নিয়ে মাথা ঘামাবে না। কারণ একটা জিনিস মনে রাখবে, তুমি আছো বলেই পৃথিবী টিকে আছে। তুমি নেই, পৃথিবীও নেই। আমার কাছে নেই, অন্যের কাছে তো আছে। অন্যের কাছে থাকলে তোমার কি? তোমার কিছু যাচ্ছে আসছে না। শোনো, তোমার যা ভালো লাগে তুমি করবে, আমি কখনো বাধা দেব না। ঠিক এইভাবেই আমি আশা করব আমি যা করব তা আমাকে করতে দেবে, বাধা দেবে না। এই একটা ব্যাপার ঠিক করে নিলে আমাদের কখনো কোনো সমস্যা হবে না। এইসব কথা তুমি কি তোমার মার কাছে শিখেছ? হ্যাঁ। তিনি কি সবসময় তোমাকে উপদেশ দিতেন? মোটেও উপদেশ দিতেন না। তিনি তার সব উপদেশ একদিন দিলেন। তার উপদেশ দেওয়ার ভঙ্গি ছিল অসাধারণ। শুনতে চাও? চাই। আমার তখন বয়স 12, ঘুমুচ্ছি, রাত 2টার মতো বাজে। মা এসে আমাকে ডেকে তুললেন। আমি বললাম, কি ব্যাপার? মা বললেন, কফি খাবার জন্য ডাকলাম। আমি বললাম, রাত দুপুরে কফি খাবো কেন? মা বললেন, রাত দুপুরে কফি খাওয়া যাবে না এমন তো কোনো কথা নেই লিটল ডার্লিং। আমি মার সঙ্গে কফি খেলাম। দুজন খানিকক্ষণ বারান্দায় হাঁটলাম। মা আমাকে উপদেশ দিতে শুরু করলেন। ঘণ্টাখানিক উপদেশ দিয়ে ক্লান্ত হয়ে পড়লেন। তখন মার স্বাস্থ্য খুব খারাপ ছিল। কোনো পরিশ্রম করতে পারেন না, সিঁড়ি ভাঙতে পারেন না, তাকে ধরে ধরে দোতলায় তুলতে হয়। পরদিন ভোরবেলা শুনলাম ঘুমের মধ্যে মা মারা গেছেন। হার্ট ছিল দুর্বল, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছিলেন, শরীর সহ্য করতে পারেনি। যদিও আমার ধারণা এটা আত্মহত্যা, নয়তো আমাকে রাত 2টায় ঘুম থেকে তুলে উপদেশ দিতেন না। তোমার কি মনে হয় আমার অনুমান ঠিক আছে? খবরের কাগজ হাতে আমি রূপার দিকে তাকিয়ে আছি। কোনোরকম দ্বিধা ছাড়া সে এই গল্প কি করে করল? লাবণ্য পাশে বসে হা করে শুনছিল। আমি কিছু বলার আগে মুনিয়া চা নিয়ে ঢুকল এবং গম্ভীর গলায় বলল, ভাবি, লাবণ্যকে তুমি কিন্তু চা দেবে না। ও আজে বাজে সব অভ্যেস করছে। আর শোন দাদা, তুই একটু নিচে যা।
আমি বললাম, কেন? শফিক ভাই এসেছে, তোকে চাচ্ছে। বলে দে বাসায় নেই। একটু আগে বলেছি তুই বাসায় আছিস, এখন বলে দে আমি বাসায় নেই। মিথ্যা আমি বলতে পারবো না দাদা, তুই নিজে গিয়ে বলে আয় যে তুই বাসায় নেই। মুনিয়া শুকনো মুখে চলে গেল। রূপা বলল, আমি বলে আসি। উনি আসলে আমাকে দেখতেই এসেছেন। প্রতি 10 থেকে 12 দিন পর পর উনি আমাকে দেখতে আসেন। এই চক্রটা আমি হিসেব করে বের করেছি। তার সঙ্গে আমার শেষ দেখা হয়েছে 11 দিন আগে। রূপা নিচে নেমে গেল। আমি খবরের কাগজ হাতে নিয়ে বসে রইলাম। লাবণ্য বলল, মামা লুডো খেলবে? আমি বললাম, না। একটু খেলো মামা, তুমি কালো আমি লাল। না। খেলো মামা, খেলো, খেলতেই হবে। আমি ইজি চেয়ার থেকে উঠে গিয়ে বেশ জোরেই তার গালে একটা চড় বসালাম। মেয়েটা মুহূর্তে বাড়ি মাথায় তুলে ফেলল। মুনিয়া ছুটে এসে বলল, কি হয়েছে? আমি হাই তুলতে তুলতে বললাম, তেমন কিছু হয়নি, চড় মেরেছি, বড্ড বিরক্ত করছিল। মুনিয়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আমি বললাম, এভাবে তাকিয়ে থাকিস না মুনিয়া, তোকে কালো টিকটিকির মতো দেখাচ্ছে, মনে হচ্ছে তোর চোখ ঠিকরে বের হয়ে আসবে। ঠিক করে আমাকে বলতো দাদা, কেন মারলি? আমাকে লুডো খেলতে বলছিল, খেলবো না বলছি, তারপরেও জোর করছে। চর মারার ফলে ভবিষ্যতে আর কখনো জোর খাটাতে আসবে না। একই সঙ্গে বুঝতে পারবে পৃথিবী জোর খাটানোর জায়গা নয়। তোর মাথা খারাপ, তোর চিকিৎসা হওয়া দরকার। আমি আবার খবরের কাগজ চোখের সামনে মেলে ধরলাম। মুনিয়া হিস করতে করতে বলল, আমাকে কালো টিকটিকি কেন বললে? গায়ের রং কালো বলে? ফর্সা দেখে মাথা আওলা হয়ে গেছে, সারা পৃথিবীকে এখন কালো লাগছে? সারা পৃথিবীকে লাগছে না, তোকে লাগছে। মুনিয়া দরজা ধরে কাঁদতে লাগল। আমি যা করেছি তা ঘোরতর অন্যায়। আমার কথায় মুনিয়া যে কাঁদছে তাতে তাকে দোষ দেয়া যায় না। যে কেউই কাঁদবে। মজার ব্যাপার হচ্ছে, আমার সামান্য হলেও অনুশোচনা এবং গ্লানি বোধ করা উচিত, তা করছি না। বরং ইচ্ছা করছে বাড়ির প্রতিটি জীবন্ত প্রাণীকে কাঁদিয়ে দিতে। মাকে খুঁজে বের করে তার সঙ্গে খানিক্ষণ ঝগড়া করলে কেমন হয়? না, ঝগড়া না, এই জিনিস আমি পারি না। মাকে কিছু কঠিন কথা শুনিয়ে আসা যায়, কিংবা দোতলায় উঠে বাবুকে বলে আসা যায়, বাবু শোন, তুই আসলে মহামূর্খ। কিছু জটিল ইকুয়েশন মুখস্থ করার বিদ্যা ছাড়া পরম করুণাময় ঈশ্বর তোকে আর কিছুই দেননি। তোকে পৃথিবীতে পাঠানো হয়েছে ফিজিক্সের একটা শুকনো বই বানিয়ে। আমি ইজি চেয়ার ছেড়ে উঠলাম। যার সঙ্গে প্রথম দেখা হবে তাকে কিছু কথাবার্তা বলবো। বাবার সঙ্গে দেখা হলে বাবাকে। দেখা হলো মার সঙ্গে। এই মহিলা বারান্দায় বসে আছেন। মতির মা চিরুনি দিয়ে তার মাথার উকুন এনে দিচ্ছে। মনে হচ্ছে কাজটিতে দুজনই খুবই আনন্দ পাচ্ছে। প্রাণী হত্যা আনন্দজনক কাজ তো বটেই। প্রাণী যত ক্ষুদ্রই হোক না কেন, তাকে হত্যায় আনন্দ আছে। উকুন এবং মশা প্রাণী হিসেবে কাছাকাছি, দুজনই রক্ত খায়। তারপরেও উকুন মারার আনন্দ বেশি, কারণ এরা শব্দ করে মারা যায়, নখ দিয়ে এদের ফোটানো হয়। মা বললেন, রঞ্জু, বৌমা কার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছে? আমি হাই তুলতে তুলতে বললাম, শফিকের সঙ্গে। যার তার সঙ্গে এত কি কথা? আমি আবার হাই তুললাম। কোন লাইনে মাকে আক্রমণ করা যায় ঠিক বুঝতে পারছি না। মার ধারণা, মানুষ হিসেবে তিনি প্রথম শ্রেণীর। দয়ামায়ায় তার অন্তর পূর্ণ। নামাজ রোজা করছেন, প্রয়োজনের বেশি করছেন। শুক্রবারে ফকির এলে ভিক্ষা না নিয়ে বিদায় হয় না। মার নির্দেশ, শুক্রবারে ভিক্ষা চাইলে ভিক্ষা দিতে হবে। তার সঙ্গে একবার গাড়ি করে পল্লবীর দিকে যাচ্ছি। সোনারগাঁও হোটেলের কাছে লাল লাইটে গাড়ি থামল। দুটা বাচ্চা ছেলে ছুটে এলো ফুল বিক্রি করতে। আমি গলার স্বর যথাসম্ভব কর্কশ করে বললাম, ভাগো। মা অবাক হয়ে বললেন, ভাগো ভাগো বলছিস কেন? গরিব মানুষ না? শীতের সময় খালি গায়ে ফুল বিক্রি করছে। আহারে। তিনি ভ্যানিটি ব্যাগ খুলে দুজনকে 2টা টাকা দিলেন। গরিবের দুঃখে কাতর এই মার অন্য একটি ছবিও আছে। সেই ছবিও সবার চেনা, কিন্তু সেই ছবি কারো চোখে পড়ে না। জাহেদা নামে আমাদের একটা কাজের মেয়ে ছিল। কোরের একটা বাচ্চা নিয়ে সে কাজ করতে এসেছিল। বাচ্চাটা বেশিরভাগ সময় কাঁদত, খিদের যন্ত্রণাতেই কাঁদত। জাহেদা মাঝে মাঝে চুরি করে দুধ দিয়ে বাচ্চাটাকে খাওয়াত। একদিন ধরা পড়ে গেল। মার রেগে আগুন। বিদায় হও, এক্ষুনি বিদায় হও, ঘরে চোর পুষছি, কি সর্বনাশের কথা। জাহেদা মার পা জড়িয়ে ধরল। দুগ্ধপোষ্য একটি শিশু নিয়ে মানুষের বাড়িতে কাজ পাওয়া তা সহজ হবে না। মার মন গলল না। তার এক কথা, বাড়িতে আমি চোর রাখব না। আমাদের পরম করুণাময় মাতা চোর বিদায় করে দিলেন। চোর বিদায়ের কথা তুলব?
না অন্য কোনো প্রসঙ্গ তুলব বুঝতে পারছি না। চর্বিদায়ের প্রসঙ্গ তোলা ঠিক হবে না, কারণ এতদিন আগের কথা আমার মনে নেই। তার স্মৃতিশক্তি অত্যন্ত ক্ষীণ, নামটা পর্যন্ত মনে থাকে না। ওই দিন কি একটা জিনিসের দাম ঠিক করতে গিয়ে নামটা গণ্ডগোল হয়ে গেল। আমাকে বললেন, 7-8 কত রে রঞ্জু? আমি নির্বিকার ভঙ্গিতে বললাম 52। মা 52 স্বীকার করেই চলে গেলেন। কাজেই চুরির প্রসঙ্গ থাক, অন্য কোনো প্রসঙ্গে আক্রমণ শুরু করা যাক। মা বললেন, দাঁড়িয়ে আছিস কেন? ওই মোড়াটায় বস না। আমি বসলাম। মা বললেন, তোর বাবা ওই দিন বলছিলেন রঞ্জুর যা স্বভাব, ও কোনো চাকরি বাকরি করবে বলে মনে হয় না। ওকে একটা ব্যবসায় ঢুকিয়ে দিলে কেমন হয়? কিরে, করবি ব্যবসা? বিয়ে টিয়ে করেছিস, এখন রোজগারের কথা চিন্তা করবি না? তোর শ্বশুর তো বিরাট পয়সাওয়ালা লোক, ওকে বল তোকে কোনো একটা ব্যবসা শুরু করিয়ে দিতে। আমি গম্ভীর ভঙ্গিতে বললাম, শিগগিরই বলবো। কোনো একটা ব্যবসা ট্যাবসা শুরু করলে মন ভালো থাকবে, দিনরাত ইজি চেয়ারে শুয়ে থাকা তো কাজের কথা না। তা তো ঠিকই। তোর বাবা বলছিল বিনা কারণে একটা মানুষ দিনরাত শুয়ে থাকে কিভাবে? আমি শান্ত ভঙ্গিতে বললাম, বিনা কারণে শুয়ে থাকি না তো, শুয়ে শুয়ে ভাবি। কি ভাবিস? একটা খুন করার কথা ভাবছি। কি বলছিস তুই? আমি হাসতে হাসতে বললাম, সত্যি কথা বলছি মা। কাকে খুন করবি? সেটা এখনো ফাইনাল করিনি। রূপাদের বাড়ি থেকে একটা মাছ এসেছে। তার আকৃতি হুলুস্থুল ধরনের। মাছ বললে এই জলজ প্রাণীটির প্রতি যথাযথ সম্মান দেখানো হয় না। মৎস্য বললে কিছুটা হয়। সেই মৎস্য দুজন ধরাধরি করে বারান্দা এনে রাখল। আমাদের বাসার সবারই হতভম্ব হয়ে যাওয়া উচিত ছিল, কেউ হতভম্ব হলাম না। বরং সবাই এমন ভাব করতে লাগলাম যেন খুব বিরক্ত হয়েছি। আমাদের বাসার অলিখিত নিয়ম হচ্ছে, রূপাদের প্রতিটি কার্যকলাপে আমরা বিরক্ত হব। রূপাদের কোনো আত্মীয় টেলিফোন করলে আমরা শুকনো গলায় বলব, এখন কথা বলতে পারছি না, খুব ব্যস্ত, পরে করুন। এরপর আর টেলিফোন করা উচিত নয়। তবু যদি লজ্জার মাথা খেয়ে কেউ করে, তখন বলা হয়, বাসায় নেই, কখন ফিরবে বলা যাচ্ছে না। রূপার চাচা কিছুদিন আগে এসেছিলেন। তাকে বসার ঘরে একা একা ঘণ্টাখানিক বসিয়ে রাখা হলো। আমাদের কাজের ছেলের হাতে চা পাঠিয়ে দেওয়া হলো। শেষ পর্যন্ত বাবা অবশ্যই দেখা করতে গেলেন। কয়েকবার হাই তুলে বললেন, শরীরটা ভালো যাচ্ছে না, প্রেশার বেড়েছে, আজ আর আপনার সঙ্গে কথা বলতে পারছি না, আরেকদিন আসুন। চাটা খেয়েছেন তো? প্রকাণ্ড পাঙ্গাস মাছ বারান্দায় পড়ে আছে। সবাই বিরক্ত মুখে দেখছে। শুধু আমাদের বেড়ালটা মনের আনন্দ চেপে রাখতে পারছে না, লাফঝাপ দিচ্ছে। বেড়ালটাকে কেউ শিখিয়ে দেয়নি যে ও বাড়ির কোনো কিছুতেই এত আনন্দিত হতে নেই। আমার মা ভ্রু কুঁচকে বললেন, এই মাছ এখন কে কাটবে? যে লোক মাছের সঙ্গে এসেছে সে হাসি মুখে বলল, আমা, মাছ কাটার লোক সঙ্গে নিয়ে এসেছি, বটিও এনেছি। আগে সবাই দেখুক, তারপরে কাটার ব্যবস্থা হবে। মাছ কাটার লোক কোথায়? গাড়িতে বসে আছে আম্মা, সবাইকে ডাকুন, সবাই দেখুক। মা বললেন, এত দেখা দেখির কি আছে? বড় মাছ কি আমরা আগে দেখিনি? লোকটা হাত কচলাতে কচলাতে বলল, অবশ্যই দেখেছেন আম্মা, অবশ্যই দেখেছেন। এই মাছটার ওজন হল 1 মণ, 1 সের কম 1 মণ, 39 সের। আপাকে ডাকেন, আপা দেখুক। স্যার বলে দিয়েছেন, আপাকে না দেখিয়ে মাছ যেন কাটা না হয়। রূপাকে ডাকা হল। সে মুগ্ধ গলায় বলল, বাহ, কি অদ্ভুত সুন্দর, রূপার পাতের মতো ঝিকমিক করছে। আমি দোতলায় উঠে এলাম। ঘরে ঢুকে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, মানুষের সৌন্দর্য বোধের নানা দিক আছে। মাছের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে কেটে কুটে আমরা খেয়ে ফেলছি, এর কোনো মানে হয়? রাতে খেতে বসে রূপা বলল, এ কি, বড় মাছটা রান্না হয়নি? মুনিয়া বলল, না। না কেন? ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, পরে রান্না হবে, আমাদের নিজেদের বাজার রান্না করা হয়েছে। রূপা আর কিছু বলল না, কিন্তু তার মুখ থেকে বিস্ময়ের ভাবটা দূর হল না। বড় মাছটা রান্না হয়নি, এটা সে যেন কিছুতেই মেনে নিতে পারছে না। আমি বললাম, পাঙ্গাস মাছ কি তোমার খুব প্রিয়? রূপা বলল, পাঙ্গাস আমার প্রিয় হবে কেন? কোনো মাছই আমার প্রিয় না, ইলিশ মাছের ডিম খানিকটা প্রিয়। তোমার ভাব দেখে মনে হচ্ছে মাছটা রান্না না হওয়ায় আপসেট হয়ে পড়েছ। আপসেট হবার কারণ আছে বলেই আপসেট হচ্ছি। তুমি যদি শোনো, তুমিও আপসেট হবে। এই জন্যই তোমাকে শোনাব না। কেন আপসেট হচ্ছি পরশু বলবো। এখনই বলো। না। রূপা খাওয়া শেষ করে উঠে পড়ল। তার মন খারাপ ভাব স্থায়ী হল না। ঘরে ঢুকেই গান চালিয়ে দিল।
আমার দিকে তাকিয়ে বলল, সাজগোজ করলে কেমন হয়? আমি বিস্মিত হয়ে বললাম, রাত 11টায়? রাত 11টায় সাজা যাবে না এমন তো কোনো আইন নেই। আর এরকম আইন থাকলেও আমি মানতাম না। আচ্ছা শোনো, তুমি কি মানবেন্দ্রের ওই গানটা শুনেছ? ওগো সুন্দরী আজ অপরূপ সাজে, সাজো সাজো সাজো। না। আমি যখন ছোট ছিলাম, অর্থাৎ কলেজে যখন পড়তাম, তখন এই গানটা বাজাতে বাজাতে সাজতাম। আমার তখন মনে হতো কি জানো? মনে হতো আমার জন্যই যেন গানটা লেখা হয়েছে। অবশ্যই এই ব্যাপারটা এখনও আমার মধ্যে আছে। কোনো কোনো গান শুনলেই মনে হয় এই গান আমার জন্যে লেখা, অন্য কারোর জন্যে নয়। তোমার কি এরকম মনে হয়? না। তুমি ক্যামেরাটা নিয়ে এসো তো, আমার সাজগোজ শেষ হলে একটা ছবি তুলবে। ক্যামেরায় ফিল্ম ছিল না বলে ছবি তোলা গেল না। রূপা করুণ গলায় বলল, দোকানপাট নিশ্চয়ই বন্ধ হয়ে গেছে, এত রাতে কি আর ফিল্ম পাওয়া যাবে? পাওয়া না যাবারই কথা। এসো তাহলে শুয়ে পড়ি, কি আর করা। আমরা ঘুমোতে গেলাম 12টার দিকে। বাতি নিভিয়ে ঘর অন্ধকার করা মাত্র রূপা বলল, মাছের ব্যাপারে কেন আপসেট হয়েছিলাম তোমাকে বলেই ফেলি। তোমার বলতে ইচ্ছা না হলে বলার দরকার নেই। ইচ্ছা হচ্ছে। আজ থেকে 22 বছর আগে বাবা বিশাল একটা পাঙ্গাস মাছ এনেছিলেন। মাছ নিয়ে ঘরে ঢোকা মাত্র বাবা আমার জন্মসংবাদ পেলেন। মাছটা রূপার মতো চকচক করছিল। মাছের রূপালী রং থেকে রূপার নাম নিয়ে বাবা আমার নাম রাখলেন। সেই থেকে অলিখিত নিয়মের মতো হয়ে গেল আমার জন্মদিনে বাজারের সবচেয়ে বড় মাছটা আসবে। গতবার এসেছিল চিতল মাছ, লম্বায় প্রায় আমার সমান। আজ কি তোমার জন্মদিন? ইয়েস স্যার। তুমি ইচ্ছে করলে শুভ জন্মদিন বলতে পারো। শুভ জন্মদিন রূপা। থ্যাংক ইউ। তোমার জন্ম কি দেশে হয়েছিল? হ্যাঁ, মিটফোর্ড হাসপাতালে। আমার ধারণা তোমার জন্ম বিদেশে। যতই দিন যাবে দেখবে আমার সম্পর্কে তোমার বেশিরভাগ ধারণাই ভুল। আজে তোমার জন্মদিন আগে বললে না কেন? আগে বলবো কি করে? আমার নিজেরই মনে ছিল নাকি? মাছ দেখে মনে পড়ল। রূপা তরল গলায় হাসল এবং প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। আমার মন আসলেই খারাপ হয়ে গেল। বেশ বুঝতে পারছি আজ রাতে আর ঘুম হবে না। এপাশ ওপাশ করে কাটাতে হবে। জন্মদিনের খবরটা কাল ভোরে দিলেও অনিদ্রার হাত থেকে বাঁচতাম। রূপার বাবা ভদ্রলোককে যতটা খারাপ শুরুতে ভাবছিলাম, এখন মনে হচ্ছে ভদ্রলোক হয়তো ততটা খারাপ নন। জন্মদিন মনে রাখলেন, বিশাল মাছ পাঠাচ্ছেন। তবে আমার ধারণা ভদ্রলোকের সীমা ওই মাছ পর্যন্তই। কন্যার প্রতি ভালোবাসার আর কোনো লক্ষণ এখনও তিনি দেখাননি। বেশিরভাগ সময় তার কাটে দেশের বাইরে। কিছুদিনের জন্য দেশে আসেন, টেলিফোন করেন। মেয়ের সঙ্গে খুবই সংক্ষিপ্ত কিছু কথা হয়, এই পর্যন্তই। আমাদের বাড়িতে রূপাকে কেউ পছন্দ করে না, শুধু লাবণ্য পছন্দ করে। রূপার মতো লাবণ্যেরও ঘুম রোগ আছে। ঘুম পেলেই সে রূপার পাশে গিয়ে শুয়ে পড়বে। আমাদের বাড়িতে রূপাকে সবচেয়ে বেশি অপছন্দ করে মতির মা। সে সবসময় গলা নিচু করে মাকে কিংবা মুনিয়াকে রূপা সম্পর্কে গুজগুজ করে কী সব যেন বলে। একদিন আমি খানিকটা শুনলাম। আম্মা, গরিব মানুষ, আপনার একটা কথা কই, কিছু মনে নিয়েন না। দোষ হইলে ক্ষমা দিয়েন। কথাটা হইল নয়া বউ নিয়া। মা গম্ভীর গলায় বললেন, কি কথা? নয়া বউয়ের সাথে জিন থাকে আম্মা। দুনিয়ার যারা খুব সুন্দর মাইয়া তারার সাথে 2-3টা কইরা পুরুষ জিন থাকে। চুপ করো তো। জানি আম্মা, আমার কথা শুনলে রাগ হইবেন, কিন্তু কথা সত্য। জিনের সব লক্ষণ নয়া বইয়ের আছে। এই যে রাত দিন ঘুমায়, এর কারণ কি? কারণ একটাই, কন্যা ঘুমের মধ্যে থাকলে জিন ভূতের জন্য খুব সুবিধা। এই জাতীয় কথা দাঁড়িয়ে শোনা অসম্ভব। আমি বাকিটা শুনিনি, তবে মা নিশ্চয়ই শুনেছেন, কিছুটা বিশ্বাসও করেছেন। মানুষ সত্যের চেয়ে অসত্যকে সহজে বিশ্বাস করে। মুনিয়ার কথাই ধরা যাক। সে একটি চমৎকার মেয়ে। তার স্বামী তাকে ছেড়ে দিয়ে অন্য একটি মেয়েকে বিয়ে করেছে। লোকজনকে বলেছে স্ত্রীর চরিত্রহানি ঘটেছিল, সম্পর্ক ছিল অন্য একজনের সঙ্গে। লোকজন এই অসত্যটাই বিশ্বাস করেছে। শুধু লোকজন কেন, আমাদের নিকট আত্মীয় স্বজনদেরও সেরকম ধারণা। অসত্য বৃক্ষের শিকড় অনেক দূর পর্যন্ত চলে যায়। অসত্য বৃক্ষকে সে কারণেই সহজে উপড়ে ফেলা যায়। রূপা বলল, তুমি কি আমাকে সেগুন বাগিচায় নামিয়ে দিতে পারবে? কিছু জিজ্ঞেস করার সময় রূপা কখনো চোখের দিকে তাকায় না। প্রশ্নটা করছে আমাকে, অথচ তাকিয়ে আছে জানলার দিকে।
শুরুতে খুব বিরক্তি লাগত, এখন লাগে না, বরং মনে হয় এটাই স্বাভাবিক। আমি রূপার প্রশ্নের জবাব দেইনি। গভীর মনোযোগে খবরের কাগজ পড়ছি, এমন একটা ভঙ্গি করার চেষ্টা করছি। কথা বলছো না কেন? আমাকে সেগুন বাগিচায় নামিয়ে দিতে পারবে? পারব। তাহলে চট করে প্যান্ট পরে নাও। লুঙ্গি পরে নিশ্চয়ই যাবে না? শেভ করো, 2 দিন ধরে শেভও করছো না। আমি বাথরুমে ঢুকে গেলাম। আয়নায় নিজেকে দেখে আঁতকে উঠলাম। 2 দিন শেভ না করায় ভয়ঙ্কর দেখাচ্ছে। থুতনির কাছে 4-5টা দাড়ি আবার সাদা। সাদা দাড়িগুলোর কল্যাণের চেহারায় প্রবীণ ভাব চলে এসেছে। শেভ করা মানে প্রবীণ ভাব বিসর্জন দেয়া। এটা কি ঠিক হবে? চেহারায় বুড়োটে ভাব আমার ভালোই লাগে। বুড়ো লোকগুলো যখন চুলে কলপ দিয়ে রংচঙা শার্ট পরে তরুণ সাজতে চায়, তখন অসহ্য লাগে। ইচ্ছা করে হাসতে হাসতে বলি, 50 ক্রস করেছেন না, মৃত্যুর কিন্তু দেরি নেই। খুব বেশি হলে আর মাত্র 10 বছর। রংচঙা জামা পরছেন, ভালো করছেন, শখ মিটিয়ে নেয় ভালো। বাথরুম থেকে বের হয়ে পায়জামা পাঞ্জাবি গায়ে দিয়ে একতলা এসে শুনলাম রূপা রিকশা নিয়ে চলে গেছে। সে যে একা যাচ্ছে, আমাকে সঙ্গে নেবার দরকার নেই, তাও বলে যায়নি। আমি দিব্যি সেজেগুজে নেমে এসেছি। এরকম অবস্থায় নিজেকে খানিকটা বোকা বোকা লাগে। আমাকেও নিশ্চয়ই লাগছে। আমি বোকা ভাবটা চেহারা থেকে ঝেড়ে ফেলার জন্য সিগারেট ধরালাম। সিগারেট নিয়ে মুখের ভাবভঙ্গি অনেকখানি বদলে ফেলা যায়। মীরা এই খবরটা জানে না, জানলে পুরুষের 3 গুণ সিগারেট খেত। সিগারেটের সবে 3টা টান দিয়েছি। মুনিয়া এসে বলল, তোকে বাবা ডাকছেন, এক্ষুনি যেতে বললেন, এক্ষুনি। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে সিগারেট ফেলে দিলাম। এগিয়ে যাচ্ছি বাবার ঘরের দিকে। মুনিয়া তীক্ষ্ণ গলায় বলল, তোর তো খুবই বিশ্রী স্বভাব। জ্বলন্ত সিগারেটের টুকরো ফেলে চলে যাচ্ছিস, নিভে যাবি না? ওই দিন লাবণ্য পা পুড়িয়ে ফেলেছে। খালি পায়ে হাঁটাহাঁটি করে কেন? ওকে না করতে পারিস না খালি পায়ে যেন হাঁটাহাঁটি না করে? এ বলে আমি বাবার ঘরে ঢুকে গেলাম। বাবা অবেলায় বিছানায় শুয়ে আছেন। বুকে ব্যথা সম্ভবত শুরু হয়েছে। চোখ মুখ দেখে কিছু অবশ্য বোঝা যাচ্ছে না। শারীরিক যন্ত্রণা সহ্যের ক্ষমতা তার অসাধারণ। বাবা ডেকেছ? বৌমা কোথায় গেল? ঠিক প্রত্যাশিত প্রশ্ন নয়। রূপা কোথায় গেছে তা নিয়ে বাবাকে উদ্বিগ্ন হওয়া মানায় না। মুনিয়া যদি বলতো ভাবি কোথায়, সেটা মানিয়ে যেত, কিংবা মা যদি বলতেন অসময়ে বৌমা কোথায় গেল, তাও মানাত। কিন্তু বাবা জিজ্ঞেস করবেন কেন? আমি বললাম, সেগুন বাগিচার দিকে গেছে। ওইখানে কি? জানি না। জিজ্ঞেস করিসনি? না। আচ্ছা ঠিক আছে, যা। বাবার ঘর থেকে বের হয়ে এসে মনে হলো সামান্য ভুল করা হয়েছে। আমার বলা উচিত ছিল, কি জন্যে জানতে চাচ্ছ? রূপাকে নিয়ে তুমি কি চিন্তিত? রূপা এমন কিছু কি করেছে যার জন্য চিন্তিত বোধ করছ? সমস্যা হচ্ছে, বাবার সঙ্গে আমার সম্পর্ক এমন যে প্রয়োজনীয় কথা ছাড়া কোনো কথাই হয় না। সেই কথাবার্তাও সাধারণত খুব সংক্ষিপ্ত ধরনের। রূপা অবশ্যই হড়বড় করে তার সঙ্গে অনেক কথাবার্তা বলে, জেদি গলায় তর্ক করে। রূপার তর্ক করার ভঙ্গিটি খুব মজার, কিন্তু শুরুটা সে করে ভয়ঙ্করভাবে। তার ভঙ্গি দেখে মনে হয় প্রতিপক্ষকে সে ছিঁড়ে খুঁড়ে ফেলবে। প্রতিপক্ষ যখন পুরোপুরি ঘায়েল, তখন সে হঠাৎ গায়ে লিয়ে বলবে, অবশ্যই আপনার কথা ঠিক। প্রতিপক্ষ তখন হতচকিত, পুরোপুরি আনন্দিত হতে পারছে না, কারণ সে জানে তর্কে জিততে পারেনি, আবার দুঃখিত হতে পারছে না। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস পাখি আমার একলা পাখি। পড়ছিলাম এর 2য় পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।